আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ যে আজকে এই বোর্ড এবং সবকিছু মোটামুটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা একটা নিউ অ্যারেঞ্জমেন্ট। সবাইকে আজকের ইংলিশ ক্লাস, যেটা এই ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমি আশা করব যে আমরা 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করব। আমার বিশ্বাস যে এখন বোর্ডের যে লেখাগুলা, যেটা আজকের ক্লাস, যেটা হচ্ছে মডিফায়ার, আমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম এবং আছি এবং যারা এই ফিউচারে এটা লাগবে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, টাইপস, বোর্ড কোয়েশ্চেন প্লাস সলিউশন, সবগুলোই কিন্তু আমাদের লাইফের একটা না একটা স্টেজে কিন্তু লাগবে। সুতরাং আজকে আমাদের ক্লাসটা হবে মডিফায়ারের উপর। আমি আর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি ক্লাসটা শুরু করে ফেলবো। তো আমার অনুরোধ থাকবে যে আমরা সবাই আমাদের ক্লোজ ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং গ্রুপ যারা আছে তাদের কাছে আমরা এই লাইভ ভিডিওটি শেয়ার করব। আমি আর 1-2 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। সো আই গেস মোটামুটি দেখা যাচ্ছে। তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাবিক হাসান, ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ইংলিশ ইনস্ট্রাক্টর, এবং আমি এসেছি এই গত 1 মাস ধরে আমি ছিলাম বিভিন্ন রকম কনসেপ্ট এক্সপ্লেইন করা নিয়ে। এবং আজকে যে কনসেপ্ট, এটা হচ্ছে মডিফায়ার। কিন্তু তার আগে কিছু কথা বলতে চাই ইনস্ট্যান্ট স্কুল নিয়ে। আমি যখন ইনস্ট্যান্ট স্কুল জয়েন করেছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল এখান থেকে কিছু শেখা, অর্থাৎ মানুষকে পড়ানোর মাধ্যমেও কিন্তু শেখা যায়। কিন্তু আপনারা যারা যারা আমাদের স্কুলের বিভিন্ন রকম লিঙ্ক এবং বিভিন্ন রকম ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন, এবং আমার এটা কিন্তু বিশ্বাস যে বাংলাদেশে ইনস্ট্যান্ট স্কুলের মতো এইরকম আর এডুকেশনাল প্ল্যাটফর্ম কিন্তু নেই, যে আমরা বিভিন্ন ধর্মী বিভিন্ন রকমের এডুকেশন নিয়ে কিন্তু কাজ করছি। সেটা হোক ভর্তি পরীক্ষা, সেটা হোক গ্রামার, সেটা হোক ম্যাথ, সেটা হোক সায়েন্স, অথবা সেটা হোক আমাদেরই কোনো রকম ইনস্ট্যান্ট প্রবলেম। কারণ ইনস্ট্যান্ট স্কুল কিন্তু নিয়ে আসছে সেই প্রত্যেকটি ইনস্ট্যান্ট প্রবলেমের ইনস্ট্যান্ট সলিউশন, এবং সেগুলো নিয়েই কিন্তু আমরা আপনাদের জন্য আছি সম্পূর্ণ বিনামূল্যে, যেন বাংলাদেশের প্রতিটি কোণে কোণে যারা যারা আছে তাদের সকলের কাছে যেন শিক্ষার আলোটা ছড়িয়ে যেতে পারে। এই জন্যই কিন্তু আমরা ইনস্ট্যান্ট স্কুল, এই যে আমাদের এই মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি। এবং এই উদ্যোগে আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র তখনই সফল হব যখন প্রত্যেকে আপনারা যারা যারা আমাদের একটি লাইভ ক্লাস করেন, যারা যারা এই কনসেপ্টগুলো বুঝতে পারে একটু হলেও উপকৃত হন, অথবা যারা যারা আমাদের ডিফেন্স গাইডলাইন অথবা আমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষার ভিডিওগুলো থেকে একটু হলেও যারা যারা উপকৃত হন এবং এই পেজের সাথে থাকেন, এটাই কিন্তু আমাদের সফলতা এবং এটাই কিন্তু আমাদের দিন শেষে প্রাপ্তি। সুতরাং আমার বিশ্বাস আপনারা সবাই ইনস্ট্যান্ট স্কুলের সাথে থাকবেন। ভবিষ্যতে ইনস্ট্যান্ট স্কুল আরো বিভিন্ন রকমের নানাবিধ কার্যক্রম চালু করবে। মেডিকেলের ভর্তি পরীক্ষার অনলাইন টেস্ট থেকে শুরু করে আইএসএসবির কুইজ সবই কিন্তু আমরা নিচ্ছি। এইরকম সম্পূর্ণ একটি হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কয়টি এডুকেশনাল ইনস্টিটিউশন যায় এটি আপনি আমাকে বলুন, প্রশ্ন রইল। তো আজকের ক্লাসটা শুরু করে যাই আর দেরি না করে। গত ক্লাসে অনেক ভুল হয়েছিল, সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকের ক্লাসে এরকম কিছু হবে না। সবার আগে মডিফায়ার, ভাইয়া মডিফায়ার কি? মডিফাই মানে কি এটা কিন্তু আমাদের বুঝতে হবে যদি আমরা মডিফায়ারটা বুঝতে চাই। এখন সবার আগে আমরা বুঝি যে মডিফায়ার মানে আসলে আমরা কি বুঝছি। মডিফায়ার মানে হচ্ছে যেটা কোনো একটা সেন্টেন্সে কাউকে মডিফাই করে। এই যে একটা এক্সাম্পল দিলাম, হি ইজ আ ওয়াইজ ম্যান, তার মানে কি তিনি একজন জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে হি ইজ আ ওয়াইজ ম্যান, এই যে এখানে ওয়াইজটা লিখলাম, এইটা কি ম্যানটাকে মডিফাই করছে না? অর্থাৎ সে একজন কেমন ব্যক্তি? সে একজন জ্ঞানী ব্যক্তি। হি ইজ আ ওয়াইজ ম্যান। ঠিক আছে, এখানে কিন্তু ওয়াইজটা অবশ্যই ম্যানকে মডিফাই করছে। হোয়াট কাইন্ড অফ আ ম্যান হি ইজ? হি ইজ আ ওয়াইজ ম্যান। ঠিক আছে, সুতরাং আমরা কিন্তু এই ব্যাপারটা বুঝে গেলাম যে মডিফায়ার হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে এমন একটি ওয়ার্ড বা এমন একটি ফ্রেজ যেটা কোনো একটি নির্দিষ্ট নাউন অথবা নাউন ফ্রেজ অথবা সেন্টেন্সের অন্য কোনো পার্টকে মডিফাই করে। যেমন এখানে ম্যান হচ্ছে একটা নাউন এবং এই নাউনটাকে মডিফাই করছে ওয়াইজ, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কিন্তু একটা প্রি মডিফায়ার। আমরা এখানে মোটামুটি প্রি এবং পোস্ট কি ওগুলো পরে শিখে নিব। সুতরাং মডিফায়ার মানে কি এটা কিন্তু আমরা বুঝে গেলাম। ঠিক আছে, তো আমরা এইটা কাট করি।
এবং ক্লাস চলাকালীন ক্লাসটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ বানানোর জন্য বিভিন্ন রকম যে প্রশ্ন থাকে আমাদের মডিফায়ার রিলেটেড অথবা অন্যান্য গ্রামাটিক্যাল কনসেপ্ট রিলেটেড, সেগুলো কিন্তু আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিব। সেখান থেকে আমরা কিন্তু সেই কমেন্টগুলো পড়বো এবং তারপর কিন্তু ওগুলোর সঠিক উত্তর এবং অল্টারনেটিভ গুলো দেখিয়ে দিব। আমরা কেউই কিন্তু কমেন্টে নিজের উত্তর অথবা নিজের মতামত জানাতে ঘাবড়ে যাব না, কারণ যদি আমরা ঘাবড়ে যাই এবং দ্বিধাবোধ করি তাহলে কিন্তু কখনো আমরা শিখতে পারবো না। সকলেই কিন্তু এখানে আমরা শিখতে এসেছি, আমরা সবাই হচ্ছে লার্নার এই বিশ্ববিদ্যালয়। এখন গেল টাইপস অফ মডিফায়ার। তো টাইপস অফ মডিফায়ার তো বললামই, টাইপস অফ মডিফায়ার হচ্ছে দুটা, একটা হচ্ছে প্রি এবং পোস্ট। এই যে সেন্টেন্সটা দেখলাম, হি ইজ আ ওয়াইজ ম্যান, এখানে ওয়াইজটা কোথায় বসছে ভাইয়া? এখানে ওয়াইজটা কিন্তু বসছে ম্যানের আগে, সুতরাং এইটা কি? এইটা কিন্তু প্রি মডিফায়ার। কাকে মডিফাই করছে? ম্যানকে। কোথায় বসছে? আগে বসছে। এজন্য ম্যান হচ্ছে, সরি, ওয়াইজ হচ্ছে প্রি মডিফায়ার। আবার পোস্ট মডিফায়ার কি? পোস্ট মডিফায়ার হচ্ছে যেটা আলটিমেটলি পরে বসে মডিফাই করে, সেইটাই কিন্তু পোস্ট মডিফায়ার। তো আমার বিশ্বাস মোটামুটি আমরা বুঝলাম যে মডিফায়ার কি, প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি। আমি একটু কমেন্টগুলো দেখে আমি ক্লাসের নেক্সট পার্টে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা ক্লাসের নেক্সট পার্টে যাই। এটা হচ্ছে বিভিন্ন রকম বোর্ড কোশ্চেন সলিউশন। কিন্তু এই বোর্ড কোশ্চেন সলিউশন গুলোর আগে কিন্তু আমরা মডিফায়ারের টাইপগুলো দেখে নিব, কিরকম কিরকম মডিফায়ার হতে পারে এবং কিরকম কিরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা কিন্তু আমরা দেখে নিব। তো আমরা এখন মডিফায়ারের টাইপগুলোতে যাই। আচ্ছা, এখন আসি মডিফায়ারের টাইপে। অলরাইট, অলরাইট, এখন আসি আমরা হচ্ছে মডিফায়ারের টাইপে। সো মডিফায়ারের টাইপগুলো কি কি? আচ্ছা, তো সবার আগে এখন মডিফায়ার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন মডিফায়ারের মূল উদ্দেশ্য কি? মডিফায়ারের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু মডিফাই করা। এটা হতে পারে একটা অ্যাডজেক্টিভ, এটা হতে পারে একটা পার্টিসিপেল, এটা হতে পারে একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল, অ্যাডভার্ব সবকিছু কিন্তু মডিফায়ার হিসেবে ইউজ করতে পারে। এখন আমরা কোনগুলো কিভাবে ইউজ করা হয় সেগুলো দেখব। এক্সাম্পল দিয়ে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এ ড্যাশ ডগ সেলডম বাইটস। ঠিক আছে, কি লিখলাম? এ ড্যাশ ডগ সেলডম বাইটস। আমার বিশ্বাস যে লেখা বোঝা যাচ্ছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে এ ড্যাশ ডগ সেলডম বাইটস। এখন এখানে ইনস্ট্রাকশন কি দেওয়া থাকবে না? অবশ্যই কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ইনস্ট্রাকশন কি দেওয়া থাকবে? সাপোজ এইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। কি বললাম? আমি বললাম হচ্ছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। এখানে প্রশ্ন হচ্ছে এ ড্যাশ ডগ সেলডম বাইটস। আমার বিশ্বাস যে আমরা এইটা অনেকেই বুঝতে পারছি যে উত্তর কি হবে। তো আমরা সেটা কমেন্ট সেকশনে কিন্তু উত্তর জানিয়ে দিব। সো এখানে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভি প্লাস আইএনজি। সুতরাং এখানে কি হবে? এ ড্যাশ ডগ। এখানে হবে এ বার্কিং ডগ সেলডম বাইটস। ঠিক আছে, যত গর্জে তত বর্ষে না। এ বার্কিং ডগ সেলডম বাইটস। সো এখানে কিন্তু আমরা কি করলাম? এখানে লেখা ছিল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। কি লেখা ছিল? এখানে লেখা ছিল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। ওই জন্য কিন্তু আমরা এই যে খেয়াল রাখতে হবে ভাইয়া বাপু, ভি প্লাস আইএনজি ফর্মটা কিন্তু আমরা এখানে ইউজ করলাম। ইউজ করার মাধ্যমে কি হলো? ইউজ করার মাধ্যমে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলটা হলো, যেটা হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। ঠিক আছে, সো এই গেল হচ্ছে এইটা আমাদের এক ধরনের মডিফায়ার। সুতরাং যখনই আমরা বুঝবো আমাদেরকে বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, তখনই আমরা বুঝে নিব আমরা কি করতে হবে। এমন কিছু যেটা হচ্ছে ভি প্লাস আইএনজি, সেটা হচ্ছে এখানে বার্ক প্লাস আইএনজি, এখানে হচ্ছে বার্কিং। সো এইখানে এইভাবে কিন্তু আমরা মডিফায়ারটা ইউজ করলাম। এবং ক্লাস চলাকালীন আমরা নিজেদের মেধা যাচাই এবং নিজেদের স্কিলগুলো বোঝার জন্য কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানিয়ে দিব এবং দেখব যে আমাদেরটা কতটা সঠিক হয়েছে এবং কতটা হয়নি। এবং ক্লাসের মধ্যে আমি কমেন্টগুলো দেখতে থাকবো যেন আমাদের ক্লাসটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। আচ্ছা, সো এখন নেক্সটে যাই। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো এমন আরো কিছু एग्जांपल দেওয়া যাক। আরেকটা एग्जांपल হচ্ছে
he went to catch the dash thief। এখানে লিখলাম হচ্ছে he went to catch the dash thief, he went to catch the dash thief। এখানে আমার প্রশ্ন হচ্ছে এখানে মডিফায়ার ইউজ করব, কি ইউজ করব? ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, ঠিক আছে। এখন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ওই যে বললাম ভি প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভি প্লাস আইএনজি। সো হি ওয়েন্ট টু ক্যাচ দ্য ড্যাশ থিফ, he went to catch the dash thief। এখন এখানে কি হবে? এখানে আলটিমেটলি হবে হচ্ছে সাপোজ fleeing, f l e e i n g, অর্থাৎ যেই চোরটা পালাচ্ছিল, flee প্লাস ing, verb প্লাস ing, কি বলেছিলাম? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। ওই জন্য কিন্তু আমরা এখানে লিখলাম যে he went to catch the dash thief, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে, ওই জন্যই কিন্তু আমরা fleeing ইউজ করলাম। এখন প্রশ্ন আসবে যে ভাইয়া এখানে কি একমাত্র উত্তর fleeing নাকি এখানে আরো উত্তর হতে পারে? ভাইয়া বাবু এখানে কিন্তু বিভিন্ন রকম উত্তর হতে পারে, শুধুমাত্র এটা খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, এবং প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে? প্রেজেন্ট পার্টিসিপল তখনই হবে যখন আমরা দেখব সেখানে ভি প্লাস আইএনজি ফরম্যাট আছে। সুতরাং আমরা এরপর থেকে যখনই দেখব প্রেজেন্ট পার্টিসিপল, আমরা যে কোনো ভার্ব ইউজ করি ভি প্লাস আইএনজি ওই ফর্মে দিব, উত্তর কিন্তু সঠিক হবে। খালি দেখবো যেন মিনিংটা রিলেভেন্ট হয়। সো আমরা এই গেল হচ্ছে আমাদের ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, ঠিক আছে। প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা কিন্তু আমরা নিজেরাই বুঝে যাব। জাস্ট মডিফায়ারটা কি রকম হতে পারে এগুলো আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে নেক্সট পার্ট, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন যখন বলে এটার মানে কি? এখন আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে, যখন আমরা বলি প্রি মডিফাই দ্য নাউন, আমরা একটু ভেবে দেখি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই যে পাঁচটা বিভিন্ন রকম স্টেট বা কন্ডিশন নিয়ে কথা বলি, এগুলো কোন ক্ষেত্রে হয়? আমাদের কিন্তু মনে চলে আসছে কি বলতাম? অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ, ঠিক আছে। বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নিয়ে যে কথা বলে তাকে আমরা বলি বিশেষণ অথবা অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা কিন্তু বুঝে গেলাম যে যখনই আমাদেরকে বলবে প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, তখন কি হবে? নাউনকে মডিফাই করবে কে? নাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন, এটা অ্যাডজেক্টিভ। যেমন আমরা সবাই কিন্তু শেরে বাংলা একে ফজলুল হকের নাম শুনেছি, অত্যন্ত বিখ্যাত এবং দাপটশালী নেতা ছিলেন। এখন তাকে নিয়ে যদি আমি লিখি যে একে ফজলুল হক was a dash leader, একে ফজলুল হক was a dash leader। এখন যদি আমি বলি প্রি মডিফাই দ্য নাউন, এখন সবার আগে প্রশ্ন এখানে নাউন কি? আমার সেন্টেন্সটা হচ্ছে একে ফজলুল হক মানে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক was a dash leader। এখানে আমি বললাম সাপোজ প্রি মডিফাই দ্য নাউন। এই যে পরীক্ষায় কিরকম থাকবে? পরীক্ষায় থাকে হচ্ছে 10টা প্রশ্ন ইনটু 0.5, টোটাল 5 মার্ক। এটা হচ্ছে বেসিক্যালি থাকে ইউজুয়ালি, এটা হচ্ছে মডিফায়ারের ক্ষেত্রে 10 ইনটু 0.5 ইজ ইকুয়াল টু 5। এখন সাপোজ এরকম একটা প্রশ্ন আসলো, একে ফজলুল হক ওয়াজ এ ড্যাশ লিডার, এখন এইখানে আমি কি ইউজ করব? এখন আমরা বুঝে নেই যে একে ফজলুল হক কেমন নেতা ছিলেন, দাপটশালী নেতা ছিলেন, সাহসী নেতা ছিলেন, ঠিক আছে। এখন আমরা কিন্তু এখানে তাহলে ওরকম একটা ওয়ার্ড লিখবো, কেন? কারণ প্রি মডিফাই দ্য নাউন, হু প্রি মডিফাইজ দ্য নাউন, অবশ্যই এবং অবশ্যই অ্যাডজেক্টিভ। তার মানে কি এখানে যাই বসুক অ্যাডজেক্টিভ বসবে। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। মোরাল অফ দ্য স্টোরি কি? এইখানে আমি যাই বসাই সেটা হবে একটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? তার কারণ হচ্ছে এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। এখন অ্যাডজেক্টিভ কি হতে পারে? এখানে কিন্তু অনেক অ্যাডজেক্টিভ হতে পারে। আমি যদি লিখি বোল্ড, তাও কিন্তু হয়, হি ওয়াজ আ বোল্ড লিডার। আমি যদি লিখি এখানে কারেজিয়াস, তাও কিন্তু হয়। আমি যদি লিখি এখানে অ্যামেজিং, তাও কিন্তু হয়। সবগুলোই কিন্তু এখানে হবে। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে অনেক রকমের উত্তরই কিন্তু হবে, সেটা হোক বোল্ড, সেটা হোক কারেজিয়াস, অথবা স্ট্রং, ওয়ান্ডারফুল, ফেমাস, ইমিনেন্ট, এমিনেন্ট, ইনফ্লুয়েন্সিয়াল, সবই কিন্তু হবে। শুধুমাত্র প্রিকন্ডিশনটা কি? প্রিকন্ডিশন হচ্ছে বলেছিল প্রি মডিফাই দ্য নাউন, ওই জন্য আমরা কি করলাম? অ্যাডজেক্টিভ ইউজ করলাম। সেটা যেই অ্যাডজেক্টিভই হোক আমাদের কিন্তু যায় আসে না, শুধুমাত্র মিনিংটা মোটামুটি একটা দাঁড় করালেই হলো। তো আমরা কিন্তু বুঝে গেলাম যে যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখনই আমরা কি করব? নাউনকে মডিফাই করবে, তার মানে হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। সো আমরা প্রি মডিফাই দ্য নাউনের কেস আশা করি বুঝে গেলাম, কারণ এটা প্রিটি মাচ ইজি ছিল। এখন আমরা যাই নেক্সট পার্টে। আচ্ছা, এটার আগে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম was a dash poet, ঠিক আছে।
was a dash poet. কাজী নজরুল ইসলাম was a dash poet. ওই যে সেম প্রশ্ন, প্রিমডিফাই দ্য নাউন। এখন এখানে কি করব? প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলাম was a dash poet, এখানে বলেছে প্রিমডিফাই দ্য নাউন। এখানে নাউন কে? পোয়েট। তো মডিফাই করব, কি ইউজ করব? অ্যাডজেক্টিভ। এখন এখানে কি লিখব? এখানে আমরা কিন্তু কি ইউজ করতে পারি? এখানে আমরা লিখতে পারি হি was a popular poet, কারণ তিনি বিখ্যাত কবি ছিলেন। আমরা কি লিখতে পারি? আমরা এখানে কিন্তু রেবেল লিখতে পারি, তিনি বিদ্রোহী কবি ছিলেন। কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের বিদ্রোহী কবি, আমরা কিন্তু ওই জন্য এখানে রেবেল লিখতে পারি। আমরা কিন্তু ওই জন্য এখানে পপুলার লিখতে পারি, কারণ তিনি বিদ্রোহী কবিও ছিলেন এবং তিনি বেশ বিখ্যাত ছিলেন তার কবিতাগুলো এবং তার অনুপ্রেরণার জন্য। সুতরাং আমরা কিন্তু পপুলারও লিখতে পারি, রেবেলও লিখতে পারি। কিন্তু উদ্দেশ্য অথবা এখানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যাই লিখি প্রিমডিফাই দ্য নাউন হতে হবে, এটাকে হতে হবে কি? অ্যাডজেক্টিভ। কি হতে হবে? বিশেষণ অথবা অ্যাডজেক্টিভ। তো আমার বিশ্বাস যে প্রিমডিফাই দ্য নাউন কোন ক্ষেত্রে হয় এবং কিভাবে হয় এটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। এই ইয়েগুলো দেখে অ্যাডজেক্টিভ ইউজ হবে, যেই অ্যাডজেক্টিভই বসে সেটা কিন্তু যায় আসে না। আচ্ছা, এখন আমরা আসি নেক্সট পার্টে। প্রেজেন্ট পার্টিসিপল তো বললাম, এরপর হচ্ছে ইউজ পাস্ট পার্টিসিপল। কি বললাম? নেক্সটটা হচ্ছে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। ঠিক আছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলও এক ধরনের মডিফায়ার। সুতরাং এইভাবে কিন্তু বলে দিবে যে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, অথবা প্রি মডিফাই ইউজিং পাস্ট পার্টিসিপল, পোস্ট মডিফাই ইউজিং পাস্ট পার্টিসিপল। একটা এক্সাম্পল দেই, বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সাপোজ আই নিড, আচ্ছা, দ্য মার্কার। ওকে, সো কি লিখলাম? আই নিড আ বুক ড্যাশ অন ইকোনমিক্স। এখন এখানে বললাম যে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। এখন এখানে কি হবে? পাস্ট পার্টিসিপল মানে কি? V3 ফর্ম। V3 ফর্ম গুলো মানে কি? যেমন হচ্ছে ব্রোকেন, যেমন হচ্ছে রিটেন, যেমন হচ্ছে স্পোকেন, যেমন হচ্ছে ডান, যেমন হচ্ছে গন। কি বললাম? পাস্ট পার্টিসিপল ইউজ করলাম, এটা কি? ভার্বের V3 ফর্ম, যেমন ব্রোকেন, যেমন গন, যেমন ডান, যেমন রিটেন। সুতরাং আই নিড আ বুক ড্যাশ অন ইকোনমিক্স। সুতরাং এখানে কি হবে? আমার এমন একটা বই লাগবে যেটা হচ্ছে অর্থনীতির উপর লেখা। সুতরাং ইকোনমিক্সের এখানে কি হবে? রিটেন হবে। তো আমরা কিন্তু বুঝে ফেললাম যে আমরা এখানে কি করলাম? ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, ওই জন্য আমরা এখানে রিটেন ইউজ করলাম। আমরা যদি বলি হি ইজ আ ট্রেনার অন ড্যাশ, তাহলে কি হবে? হি ইজ আ ট্রেনার অন ড্যাশ ইংলিশ। সাপোজ এটা হচ্ছে প্রশ্ন যে হি ইজ আ ট্রেনার অন ড্যাশ ইংলিশ, আর আমার ইনস্ট্রাকশন হচ্ছে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, অর্থাৎ প্রি মডিফায়ার এই ক্ষেত্রে। সো হি is a trainer on dash English। এখন এটা হচ্ছে আমার প্রশ্ন, he is a trainer on dash English। এখন এখানে কি হবে? এখন অনেকে বলবে যে ভাইয়া পাস্ট পার্টিসিপল, আমি এখানে লিখি রিটেন ইংলিশ, আমি এখানে লিখি স্পোকেন ইংলিশ, সবই তো সঠিক। সুতরাং এখানে আমি যদি লিখি he is a trainer on written English, তাও যেমন হয়। আমি যদি লিখি he is a trainer on spoken English, দুইটাই কিন্তু হয়। শুধুমাত্র প্রিকন্ডিশন কি? প্রিকন্ডিশন হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে বা মোরাল অফ দ্য স্টোরি ইজ, মডিফায়ারের ক্ষেত্রে যখনই আমরা দেখব এরকম কিছু ইউজ করতে বলবে, আমাদের অনেক অ্যান্সার হবে, অ্যান্সারের ফ্লেক্সিবিলিটি অনেক, অনেক অপশন, কিন্তু শুধুমাত্র স্ট্রাকচারটা যেন মেইনটেইন হয়, এটাই কিন্তু আমরা খেয়াল রাখবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক হবে। সো আমরা এখন এটার পর নেক্সট এতে যাই। অলরেডি আমরা দেখলাম হচ্ছে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে মডিফাই করতে হয়, তারপর আমরা দেখলাম কিভাবে পাস্ট পার্টিসিপল ইউজ করে মডিফাই করতে হয়, তারপর আমরা দেখলাম হচ্ছে কিভাবে নাউনকে মডিফাই করতে হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা। এখন আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা, সো নেক্সট পার্ট হচ্ছে ইউজ ইন্টেন্সিফায়ার। কি বললাম? নেক্সট পার্ট হচ্ছে ইউজ ইন্টেন্সিফায়ার। এখন ইন্টেন্সিফায়ার মানে কি? তীব্রতা বোঝাচ্ছে। তো আমরা এমন কোন শব্দ লিখবো যেটা কোনো কিছু তীব্রতা বোঝায়, কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যাপারের তীব্রতা বোঝায়। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেই, বুঝে যাব। আমি যদি বলি যে হি স্টাডিড ড্যাশ হার্ড ফর দ্য টেস্ট, আর আমি যদি বলি এই যে এইখানে এই পার্টটাতে যদি আমি লিখি যে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার, ঠিক আছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে হি স্টাডিড ড্যাশ হার্ড ফর দ্য টেস্ট। এখন আমার অনুরোধ থাকবে যে আমরা কমেন্ট সেকশনে পার্টিসিপেট করব কমেন্ট করার মাধ্যমে। সো এখন আমি কি লিখবো? হি স্টাডিড ড্যাশ হার্ড ফর দ্য টেস্ট। এখন ইন্টেন্সিফায়ার গুলো কি কি? ইন্টেন্সিফায়ার গুলো হচ্ছে ভেরি, ইন্টেন্সিফায়ার গুলো হচ্ছে ফুলি, তারপর হচ্ছে এনাফ।
এরকম কিন্তু আরো থাকতে পারে, আমি জাস্ট বেসিক গুলো দেখালাম। এটা হচ্ছে কি কি ইন্টেন্সিফায়ার, ভেরি, ফুলি, এনাফ, ঠিক আছে, এই হলো ইন্টেন্সিফায়ার। প্রশ্ন কি ছিল, হি স্টাডিড ড্যাশ হার্ড ফর দ্য টেস্ট। এখন কি ফুলি, এনাফ, ভেরি, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মনে হয়? সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এটা মনে হয় যে হি স্টাডিড ভেরি হার্ড ফর দ্য টেস্ট। তার মানে সে কষ্ট করেছিল। কত কষ্ট করেছিল? অনেক কষ্ট করেছিল। এইখানে কিন্তু তীব্রতা বোঝাচ্ছে, এবং তীব্রতা বোঝাচ্ছে বলেই কিন্তু আমরা এটাকে বলি ইন্টেন্সিফায়ার। এক্সাম্পল, ভেরি, ফুলি, এনাফ। এই ক্ষেত্রে হি স্টাডিড ড্যাশ হার্ড ফর দ্য টেস্ট, এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ভেরি হার্ড ফর দ্য টেস্ট। এখন আমরা নিজেরা একটু ভাবি এটা দেখে যে ফুলি বা এনাফ দিয়ে আমরা আরো কিভাবে এই ব্যাপারটা ঘোরাতে পারতাম। সো আমরা কিন্তু মোটামুটি বেসিক ইন্টেন্সিফায়ারটা বুঝলাম। আমি আরেকটা এক্সাম্পল দিব ইন্টেন্সিফায়ারের, তাহলে আমরা ইন্টেন্সিফায়ার কেন ইউজ করা হয়, কিভাবে, ব্যাপারটা আমরা কিন্তু বুঝে যাব। মডিফায়ার খুব একটা কঠিন না, কনসেপ্টগুলো এবং স্ট্রাকচারগুলো বুঝলেই কিন্তু সহজ হয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা, দি কার it was dash covered with snow. সাপোজ এই হচ্ছে প্রশ্ন যে ইট ওয়াজ ড্যাশ কাভার্ড উইথ স্নো, এখানে আমি লিখে দিলাম যে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার। এখন কি হবে? ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার, ইট ওয়াজ ড্যাশ কাভার্ড উইথ স্নো। এখন যদি ইন্টেন্সিফায়ার ইউজ করতে হয় ভেরি, ফুলি, এনাফ, এখানে কি হবে? কাভার্ড, কতটা কাভার্ড? ধরি এখানে পুরোটাই কাভার্ড, সুতরাং এটাও কিন্তু এক রকমের তীব্রতা বোঝাচ্ছে। ইট ওয়াজ ফুলি কাভার্ড উইথ স্নো, ইট ওয়াজ ফুলি কাভার্ড ইন রেড, ঠিক আছে, শি ওয়াজ ফুলি ড্রেসড ইন ব্ল্যাক। এই যে আমরা কিন্তু এখানে ফুলির মাধ্যমে কিন্তু কাভারটাকে ইন্টেন্সিফাই করছি, সুতরাং এটা কিন্তু এক ধরনের মডিফায়ার। কি? এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। আমি প্রি পোস্টের হিসাবে দেখাচ্ছি না, কারণ প্রি পোস্ট আমরা বুঝে যাব যে আগে বসাবো নাকি পরে। আমি দেখাচ্ছি কনসেপ্টগুলা, যে কোনটা দিলে কিভাবে কি লিখতে হবে, অথবা আমাদের হাতে কি কি অপশন আছে। অপশন কিন্তু অনেক আছে, একটু দেখলেই কিন্তু হয়ে যায়। তো এই গেল ইন্টেন্সিফায়ার। এরপর আসে হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপর কি আসে? কোয়ান্টিফায়ার। এখন আমার প্রশ্ন, কোয়ান্টিফায়ার নাম দেখে কিন্তু বুঝতে পারি জিনিসটা কিরকম। তাও আমি একটা এক্সাম্পল দেই, দেখি এখানে কে কি উত্তর দেয়, কারণ এখানে অনেক উত্তর হবে। I have bought dash books, এই উত্তর, এটার উত্তর আমি দেখব, তারপর আমি এই কনসেপ্টটা বলবো কোয়ান্টিফায়ারের, যে I have bought dash books এখানে কি হবে? এখানে ইয়ে হচ্ছে use quantifier as modifier, ঠিক আছে, এটা হচ্ছে এখানে রুল। এখন I have bought dash books, এখন এখানে কি লিখবো এটা আমি এখন দেখব। আমরা সবাই এখানে কমেন্ট করে জানানোর চেষ্টা করব এখানে কি কি হতে পারে। উত্তর কিন্তু অনেক। I have bought dash books কি কি হতে পারে আমরা এখন বলবো। আচ্ছা, সো আমি কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে আই হ্যাভ বট ড্যাশ বুকস। এখন এখানে কোয়ান্টিফায়ার লিখবো। কোয়ান্টিফায়ার কিন্তু অনেক রকম হতে পারে। আমি যদি বলি আই হ্যাভ 3 বুকস তাহলে যেমন সঠিক। আমি যদি বলি আই হ্যাভ বট আ ফিউ বুকস তাও কিন্তু সঠিক। আমি যদি বলি আই হ্যাভ বট মেনি বুকস তাও কিন্তু সঠিক। অর্থাৎ এখানে কিন্তু আমরা বিভিন্ন রকম অপশন কিন্তু লিখতে পারি। 3 বুকস, আ লট অফ বুকস, মেনি বুকস, আ ফিউ বুকস, সবগুলোই কিন্তু কোয়ান্টিফায়ার, কারণ সবগুলোই কিন্তু পরিমাণ বোঝাচ্ছে। এখানে কিন্তু উত্তর অনেকগুলো হবে, এখানে কিন্তু আমাদের অ্যানসারের ভ্যারাইটি অনেক। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারছি যে এই যে আই হ্যাভ বট ড্যাশ বুকস, এই ক্ষেত্রে কি করব? কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে অপশন আছে অনেক। আমি লিখতে পারি আই হ্যাভ বট মেনি বুকস, আমি লিখতে পারি আই হ্যাভ বট আ ফিউ বুকস, আমি লিখতে পারি আই হ্যাভ বট আ লট অফ বুকস, সবই হবে। কিন্তু শুধুমাত্র কি ইউজ কোয়ান্টিফায়ার, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আমি আরেকটা एग्जांपल দেই, কোয়ান্টিফায়ার ব্যাপারটা কি এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কিন্তু খুবই সোজা, খালি একটু বুঝলেই কিন্তু ব্যাপারটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, কোয়ান্টিফায়ার আরেকটা एग्जांपल দেই। There were dash cars parked, ঠিক আছে, কি লিখলাম এখানে? হচ্ছে ওই যে সেম রুলস, ইউজ কোয়ান্টিফায়ার এজ মডিফায়ার। প্রশ্ন, there were dash cars parked। আমরা জিনিসটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করার জন্য কিন্তু আমরা কি করব? কমেন্টের মাধ্যমে জানাবো যে এখানে কি হতে পারে উত্তর হিসাবে। আমরা এখানে জানাবো যে এখানে উত্তর হিসাবে কি হতে পারে। এখন কোয়ান্টিফায়ার কি কি হতে পারে? 1 2 3 মেনি, মাচ, আ লিটল, ফিউ, সবই কিন্তু কোয়ান্টিফায়ার। সুতরাং देयर वर ড্যাশ কার্স পার্কড, কেউ যদি বলে 2 কার্স পার্কড উত্তর সঠিক, কেউ যদি বলে মেনি কার্স পার্কড উত্তর সঠিক, আমি যদি বলি সেভারাল কার্স পার্কড তাও কিন্তু উত্তর সঠিক। মেনি, সেভারাল, আ ফিউ, 1 2 3 সবই কিন্তু কোয়ান্টিফায়ারের মধ্যে পড়ে। ওই জন্যই কিন্তু এই ক্ষেত্রে ইউজিং কোয়ান্টিফায়ার এজ মডিফায়ারের জাস্টিফিকেশন এইটা, যে
there were how many cars parked? Several cars parked. How many? 2 cars. How many? 4 cars. How many? Few. সবই কোয়ান্টিফায়ারের মধ্যে পড়ছে। সুতরাং আমরা যে স্ট্রাকচারটা ফলো করে উত্তর দিলেই কিন্তু আমাদের উত্তর সঠিক হবে, এরকম কোনো নির্দিষ্ট উত্তর নাই যে এটা লিখতেই হবে বা ওটা লিখতেই হবে। তো এই গেল হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটাতে আসি, এটা হচ্ছে ইউজিং ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার। কি বললাম? আমি বললাম হচ্ছে ইউজিং ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার, ঠিক আছে? কারণ এইটা অনেক সময় আমাদের আসে, আমরা অনেকে এখানে অনেক কনফিউজ হয়ে যাই। দেখি আজকে কনফিউশন গুলো আমরা দূর করে দিতে পারি নাকি। তো কি বললাম? ইউজ ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে হবে? সো ইনফিনিটিভ মানে কি তা কিন্তু বুঝতে হবে। আমরা কিন্তু ক্লাসে আগে বলেছিলাম যে ভাইয়া ইনফিনিটিভ মানে কি 2 + v1, এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। ইনফিনিটিভ মানে কি 2 + v1। বলি আমি প্লে, বলি আমি গ্রো, এগুলো কি? এগুলো হচ্ছে v1। সুতরাং ইনফিনিটিভ কি 2 + প্লে, 2 প্লে। ইনফিনিটিভ কি 2 + গ্রো, 2 গ্রো। ইনফিনিটিভ কি এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে 2 + v1, 2 + এই যে 2 + প্লে, 2 প্লে, 2 + গ্রো, 2 গ্রো, সবগুলোই কিন্তু প্লে, গ্রো, এগুলো কিন্তু কি v1 ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম। সো 2 + ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। যেমন 2 প্লে, 2 গ্রো, অথবা এরকম আরো বিভিন্ন রকম অপশন কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা দেখব যে ইনফিনিটিভ ইউজ করে কিভাবে মডিফায়ারের কাজগুলো করা যায়, ঠিক আছে? সো একটা एग्जांपल দেই। एग्जांपल হচ্ছে সরি, ওকে, take proper steps dash corruption, এই হলো আমার প্রশ্ন। এখন হচ্ছে এখানে কি ইউজ করতে হবে? এখানে হচ্ছে ইউজ ইনফিনিটিভ বলেছে। এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে ইউজ ইনফিনিটিভ। এখন টেক প্রপার স্টেপস ড্যাশ করাপশন, এখন কি হবে? ইউজ ইনফিনিটিভ। এখন এখানে কি হতে পারে? এখানে কিন্তু হতে পারে টু স্টপ করাপশন, এখানে হতে পারে টু প্রিভেন্ট করাপশন, এখানে হতে পারে টু ইরাডিকেট করাপশন। এখানে কিন্তু সবগুলোই হতে পারে, টু প্রিভেন্ট অথবা টু স্টপ অথবা টু ইরাডিকেট, সবগুলোই কিন্তু হবে। কেন? কারণ সবগুলোই ইনফিনিটিভ, অর্থাৎ সবগুলোই কিন্তু ইনফিনিটিভের স্ট্রাকচারটা ফলো করছে। স্ট্রাকচারটা কি? 2 + ভার্বের বেস ফর্ম, প্রিভেন্ট + 2, টু প্রিভেন্ট, 2 + স্টপ, টু স্টপ, স্টপ, প্রিভেন্ট, সবই কি ভার্বের বেস ফর্ম, ইরাডিকেট ভার্বের বেস ফর্ম, 2 + ওইটা ইউজ করেই কিন্তু ইনফিনিটিভটা হয়ে যাবে। এবং সেন্টেন্সটা দেখি এখন, take proper steps to dash corruption, take proper steps to prevent corruption, take proper steps to stop corruption, ঠিক আছে? take proper steps to eradicate corruption, দুর্নীতি দমন করার জন্য তুমি সব রকমের যে ধাপগুলো আছে সবগুলো তুমি নিয়ে নাও বা সবগুলো কাজ কার্যকর করো, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের ইনফিনিটিভ ইউজ করে মডিফায়ারের কাজ। আমরা আরেকটা एग्जांपल দিব, তাহলে ইনফিনিটিভটা আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট সবাইকে বেসিক কনসেপ্ট দিচ্ছি, ক্লাস শেষে একটা বোর্ড প্রশ্ন সলভ করব, তাহলে আমাদের ইনফিনিটিভ সম্পর্কে বোর্ডে কিরকম আসবে ওই ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো নেক্সট কি? নেক্সটটা হচ্ছে হি ওয়ান্টস ড্যাশ বাস্কেটবল, ঠিক আছে? হি ওয়ান্টস ড্যাশ বাস্কেটবল। এখন এই হচ্ছে প্রশ্ন, হি ওয়ান্টস ড্যাশ বাস্কেটবল। এখানে বলছি ইউজ ইনফিনিটিভ। কি বললাম? এখানে বললাম হচ্ছে ইউজ ইনফিনিটিভ। সো হি ওয়ান্টস ড্যাশ বাস্কেটবল, ইউজ ইনফিনিটিভ। এখানে কি হবে? আমরা উত্তর দিয়ে দিব কমেন্ট সেকশনে। আমি একটু দেখি আমরা কি কি উত্তর দেই। আমাদের কিন্তু উত্তর অনেক রকম হতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। আমি দেখতে পাচ্ছি উমামা, সালসাবিল, মোহাম্মদ নাফিস, ফুয়াদ, রিমিয়া, আয়েশা সবাই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি পুরোটা টাইম কমেন্ট সেকশন চেক করতে পারিনি, ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখনই জাস্ট দেখলাম যে তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে দিয়েছেন এবং এখনো আছেন। আমি অনুরোধ করব আমরা সবাই কমেন্টের মাধ্যমে আমরা এই ক্লাসে আরো বেশি পার্টিসিপেট করার চেষ্টা করব এবং আরো বেশি শেখার চেষ্টা করব। সো এখানে কি হি ওয়ান্টস ড্যাশ বাস্কেটবল, আমি কি লিখবো? হি ওয়ান্টস টু প্লে বাস্কেটবল। আপনি কি লিখবেন? হি ওয়ান্টস টু লার্ন বাস্কেটবল। যার কাছে যেটা আসে সেটাই কিন্তু সঠিক। শুধুমাত্র ভাইয়া ইনফিনিটিভ হইলেই হবে। ইনফিনিটিভ কি বললাম? ইনফিনিটিভ হচ্ছে 2 + ভার্বের বেস ফর্ম। সেটা হতে পারে টু লার্ন, সেটা হতে পারে টু প্লে, সেটা হতে পারে হি ওয়ান্টস টু। আচ্ছা না, আপাতত এখানে টু লার্ন টু প্লে থাকবে। সো আমরা মোটামুটি কিন্তু ইনফিনিটিভের ইউজগুলো বুঝে গেলাম। আমি জাস্ট বেসিক গুলো দেখাচ্ছি, তারপর আমি অ্যাডভান্স গুলোতে যাচ্ছি। ইউজ ইনফিনিটিভ গেছে, এরপর হচ্ছে ইউজ পজেসিভ। কি বললাম? ইউজ পজেসিভ। এখন প্রশ্ন হচ্ছে পজেসিভ কোনগুলা? ওই যে পজেসিভ প্রোনাউন। এখন কিন্তু আমাদের মনে করতে হবে যে পজেসিভ প্রোনাউন কোনগুলা ছিল। আচ্ছা আমি মনে করায় দেই, মাই, তারপর কি ইয়োর, তারপর হিজ,
তারপর হার, তারপর দেয়ার, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার সবই কিন্তু ভাইয়া পজিটিভ, ঠিক আছে? তার মানে কি কারো পজিশনে কিছু আছে, ইট ইজ মাই কার, ইট ইজ ইয়োর জব, ইট ইজ হিজ স্যালারি, ইট ইজ হার অ্যাপয়েন্টমেন্ট, ইট ইজ দেয়ার প্রপার্টি, সবগুলোই কিন্তু পজিটিভ। অর্থাৎ কার পজিশনে আছে, কার দখলে কি আছে, এইটা কিন্তু পজিটিভ দিয়ে বোঝানো হচ্ছে। তো আমরা এখন একটা এক্সাম্পল দিই, বুঝে যাবো পজিটিভ মানে কি। যেমন আমি যদি বলি সাপোজ মাইন্ড ড্যাশ ওন বিজনেস, ঠিক আছে? নিজের চরকায় তেল দাও, উত্তর বলেই দিলাম মাইন্ড ড্যাশ ওন বিজনেস। আমি বললাম ইউজ পজিটিভ অ্যাজ মডিফায়ার, এখানে উত্তর কি হবে? এখানে কিন্তু মোটামুটি বেসিক উত্তর একটাই, মাইন্ড ড্যাশ ওন বিজনেস, কি বললাম? ইউজ পজিটিভ। এখন কি হবে? এখানে হবে হচ্ছে নিজের চরকায় নিজে তেল দাও, তার মানে কি মাইন্ড ইউর ওন বিজনেস, এই যে পজিটিভ কিন্তু এখানে ইউজ করলাম, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই পজিটিভের, দেখি আমার বিশেষ, এটা মোটামুটি ইজি। তো আমরা এই ব্যাপারটা সবাই বুঝবো যে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার ইউজ করব যখনই বলবে ইউজ পজিটিভ, যেটা ইউজ করি এগুলোর মধ্যে একটা ইউজ করব। যদি আমি এখন বলি যে দিস ইজ, কি বললাম? দিস ইজ ড্যাশ হোম। যদি আমি এখন বলি যে ইউজ পজিটিভ ইন দিস কেস, বা ইউজ অ্যান কি বলে মডিফায়ার টু মডিফাই, অথবা ইউজ আ পজিটিভ টু মডিফাই, এখন কি হবে? দিস ইজ ড্যাশ হোম, এখানে কি হবে? দিস ইজ মাই হোম, কি হবে? দিস ইজ হিজ হোম, কি হবে? দিস ইজ দেয়ার হোম। সবগুলো কিন্তু এখানে সঠিক। সুতরাং আমাদের অনেকগুলো অপশন আছে, যেটা আমাদের ইচ্ছা সেটাই ইউজ করব, শুধুমাত্র কি হতে হবে? পজিটিভ হতে হবে। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে পজিটিভ যখনই বলবে যে ইউজ আ পজিটিভ, আমরা কোন ধরনের উত্তর দিব এবং কোনগুলা আমরা দিতে পারবো, কতগুলো অপশন আমাদের কাছে আছে, সবই কিন্তু বুঝলাম। ইয়োর, মাইন, হিজ, হার, দেয়ার সবই কিন্তু ইউজ করা যাবে পজিটিভে। আচ্ছা, তারপর হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে আমি একটা ক্লাসে পড়িয়েছিলাম, এখন একটু একটু হচ্ছে ভাবার বিষয়, পোস্ট মডিফাই দ্য ভার্ব কোন ক্ষেত্রে হয়? এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। আমি রিপিট করছি, আমার প্রশ্ন পোস্ট মডিফাই দ্য ভার্ব কোন ক্ষেত্রে হয়। এখন আমরা একটু মনে করে দেখি যে এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব বললাম, ভার্বকে মডিফাই কে করে? আমরা একটু মনে করে দেখি, ক্লাসগুলোতে কিন্তু পড়েছিলাম। আমরা দেখি, আমরা কিন্তু এই ক্লাসটা করেছিলাম, অর্থাৎ পোস্ট মডিফাই দ্য ভার্ব কে করে? পোস্ট মডিফাই দ্য ভার্ব করে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, হু ডাজ ইট? অ্যাডভার্ব করে। সুতরাং আমরা যখনই বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমরা কি বুঝবো? অ্যাডভার্ব হবে। সুতরাং আমি একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু এই জায়গায় অনেকে কনফিউশন ফেস করি, সবার কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এইখানে এই ব্যাপারটা কি রকম হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। He walked dash towards home. কি বললাম? হি ওয়াক ড্যাশ টুয়ার্ডস হোম। এরপর আমি কি বললাম? আমি বললাম হচ্ছে পোস্ট মডিফাই ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে ইনস্ট্রাকশন। আবার দেখি, হি ওয়াক ড্যাশ টুয়ার্ডস হোম, এখন ইনস্ট্রাকশন দেখে, ইনস্ট্রাকশন হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন কি করব? পোস্ট মডিফাই দ্য ভার্ব কে হবে? আমরা বুঝে রাখবো, যখনই বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখনই আমরা হচ্ছে কোনো না কোনো অ্যাডভার্ব দিব। সো এখানে আমরা কি দিব? হি ওয়াক ড্যাশ টুয়ার্ডস হোম। অ্যাডভার্ব কোনগুলা? এই যে এখন কিন্তু আগের লেসনগুলো আমাদের কাজে লাগবে। অ্যাডভার্ব হচ্ছে সেগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলা শেষে কি আছে? যেগুলা শেষে হচ্ছে এলওয়াই আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগলো। অ্যাডভার্ব কোনগুলা? অ্যাডভার্ব হচ্ছে যেই ক্ষেত্রে ম্যাক্সিমাম লাস্টে এলওয়াই আছে। সো হি ওয়াক ড্যাশ টুয়ার্ডস হোম, এখন কি হবে? আমরা লিখতে পারি হি ওয়াক কুইকলি টুয়ার্ডস হোম, ঠিক আছে? হি ওয়াক নার্ভাসলি টুয়ার্ডস হোম। এরকম কিন্তু অনেক রকমের অ্যাডভার্বই লিখতে পারি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, বা যা কিছু লিখতে পারি। আমাদের এই ক্ষেত্রে কিন্তু অনেক অপশন আছে, শুধুমাত্র কি হতে হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? বেসিক্যালি অ্যাডভার্ব মানে হচ্ছে এলওয়াই। তার মানে এখানে কি লিখলাম? হি ওয়াক কুইকলি টুয়ার্ডস হোম, হ্যাস্টিলি টুয়ার্ডস হোম। হি ওয়াক, যদি আমরা লিখি ফাস্ট তাও কিন্তু হয়। আমরা এলওয়াই অ্যাডভার্ব না দিয়ে কিন্তু আমরা অন্য অ্যাডভার্বও দিতে পারি। এটা হচ্ছে হি ওয়াক ফাস্ট টুয়ার্ডস হোম। কারণ কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাকে তো বলে নাই যে কোন অ্যাডভার্ব ইউজ করব, এটা আমার ইচ্ছা। আমি এখানে ফাস্ট ইউজ করি আর এলওয়াই ইউজ করি, পুরোপুরি কিন্তু আমার ব্যাপার। সুতরাং আমার লিবার্টি আছে এখানে যে আমি কোন টাইপের অ্যাডভার্ব ইউজ করব। সুতরাং মোদ্দা কথা হচ্ছে, যখনই আমরা বুঝবো পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখনই কিন্তু আমরা কি করব? তখনই আমরা হচ্ছে অ্যাডভার্ব গুলো ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। অ্যাডভার্ব কিন্তু অনেক রকম হয়, ঠিক আছে? অ্যাডভার্ব অফ প্লেসও কিন্তু থাকে। এইখানে ক্রিটিক্যাল গুলো হবে যে মডিফায়ার, ভাই বুঝতেছি না যে কি মডিফায়ার ইউজ করব। পোস্ট মডিফাই দ্য ভার্বও বললো, আবার অ্যাডভার্বও পাচ্ছি না। অ্যাডভার্ব অনেকগুলো আছে, আমরা অনেকেই এখনো জানি না
অ্যাডভার্ব অফ প্লেসে অনেক ভ্যারাইটি আছে, আমরা এখনো সেগুলো পরিচিত নই, পরিচিত থাকলে রিভিশন দেই না, ভুলে গেছি, এই জন্য এইচএসসিতে আমরা পারতেছি না, আমরা আমাদের পরীক্ষায় পাচ্ছি না, না পড়লে কেমনে পারবো, ওই জন্য কিন্তু আমাদের অ্যাডভার্ব গুলো বারবার প্রতিনিয়ত দেখতে হবে। আর একটা এক্সাম্পল দেই, স্টাডি ড্যাশ এন্ড ইউ উইল শাইন, কি বললাম, স্টাডি ড্যাশ এন্ড ইউ উইল শাইন, ঠিক আছে, স্টাডি ড্যাশ এন্ড ইউ উইল শাইন, এখন বললাম হচ্ছে পোস্ট মডিফাই দা ভার্ব, ঠিক আছে। এখন এখানে কিন্তু অনেক রকমের উত্তরই হতে পারে, আমি চাচ্ছি ভ্যারিয়েশন দেখতে, আমাদের অডিয়েন্স এখানে বা আমরা যারা যারা ক্লাস করছি কি কি উত্তর দিতে পারবো, এটা হচ্ছে পোস্ট মডিফাই ভার্ব, কি বললাম, পোস্ট মডিফাই ভার্ব, ঠিক আছে, স্টাডি ড্যাশ এন্ড ইউ উইল শাইন। এখন এখানে কি হবে আমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেই, আমরা কমেন্টগুলো এখন পড়ে শোনাবো যে এখানে কয় ধরনের উত্তর হতে পারে। আমি দেখতে পাচ্ছি উমামা, সালসাবিন, সিলভি, মিমি, আয়েশা, নাফিস, ফুয়াদ সবাই কমেন্ট করেছে। সো এখানে হচ্ছে উমা লিখেছে হচ্ছে স্টাডি হার্ড এন্ড ইউ উইল শাইন, অসংখ্য ধন্যবাদ আপু, সঠিক উত্তর হয়েছে। আমরা এখানে কিন্তু আরো অনেক রকমের অ্যাডভার্ব কিন্তু চাইলে ইউজ করতে পারি, শুধুমাত্র অ্যাডভার্ব হলেই হবে কারণ বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ঠিক আছে। সো আমরা এখানে স্টাডি হার্ড এন্ড ইউ উইল শাইন লিখি, স্টাডি টাইমলি এন্ড ইউ উইল শাইন লিখি, অথবা যাই লিখি, ডিলিজেন্টলি লিখি, সবই কিন্তু হবে। সুতরাং শুধুমাত্র অ্যাডভার্ব বলেই কিন্তু আমাদের ক্রাইটেরিয়া মিট করে, ক্রাইটেরিয়া মিট করলে কিন্তু উত্তর সঠিক, যেটাই লিখি না কেন আমাদের কিন্তু উত্তর দিতে বাধ্য, কোনো ডেফিনিট অ্যানসার এখানে নাই, মাথার মধ্যে গেঁথে নিতে হবে, কোনো ডেফিনিট অ্যানসার মডিফায়ারের ক্ষেত্রে থাকে না, অনেক রকমের অ্যানসার থাকে, ঠিক আছে। আচ্ছা এখন আসে টাফ পার্ট গুলা, এই যে এখানে মানুষ কনফিউজ হয়, ভাই অ্যাপোজিটিভ কি, এই যে প্রশ্ন এখন আমি শুরু করবে যে অ্যাপোজিটিভ কি, মানে এখন কেমনে কি ইউজ করব কিছু বুঝতেছি না। সো অ্যাপোজিটিভ হচ্ছে, আমি বলি অ্যাপোজিটিভ হচ্ছে নাউন প্লাস নাউন প্লাস নাউন। এখন ভাই এটা কি লিখলাম ভালো কিছু বুঝতেছি না, যে নাউন প্লাস নাউন প্লাস নাউন আবার কি, এটা আবার কখন হয়, তাই না, এটা তো প্রশ্ন। একটা এক্সাম্পল দেই একদম ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাপোজিটিভ মানে কি এবং কোন ক্ষেত্রে আমি কেন নাউন প্লাস নাউন লিখলাম। আচ্ছা আমি এখন জিনিসটা দেখাই। সো অ্যাপোজিটিভ, তাই তো, এই যে ইউজার হি রানস এ ড্যাশ ড্যাশ কোম্পানি, কি বললাম, হি রানস এ ড্যাশ ড্যাশ কোম্পানি। এখন এখানে আমি কি লিখবো, সো ফ্যাক্ট হচ্ছে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন নাউন নাউন, অলরেডি এখানে কিন্তু একটা নাউন আছে, সুতরাং আর কি লাগবে, আর দুইটা কিন্তু নাউন লাগবে। আমাকে বললো ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ মডিফায়ার, কি বললো, ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ মডিফায়ার, সুতরাং অ্যাপোজিটিভ কি নাউন প্লাস নাউন প্লাস নাউন। আচ্ছা সো এখন হি রানস এ ড্যাশ কোম্পানি, এখন এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে হি রানস এ, সাপোজ আমি লিখলাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, হি রানস এ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। এরকম কিন্তু অনেক রকম টাইপে লিখতে পারি, এগুলো কিন্তু আবার কম্পাউন্ড ওয়ার্ড না, কম্পাউন্ড ওয়ার্ড কিন্তু আরেকটা ক্যাটাগরি, অ্যাপোজিটিভ কিন্তু আরেকটা ক্যাটাগরি, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপোজিটিভের একটা ধাপ, আর একটা ধাপ আমি দেখাবো একটু পর, আগে এটা বুঝায় নেই। এখানে কি করলাম, হি রানস এ ড্যাশ ড্যাশ কোম্পানি, এটা কি ইন্স্যুরেন্স, আইএনএস লিখলাম। সো লাইফ একটা নাউন, ইন্স্যুরেন্স একটা নাউন, কোম্পানি একটা নাউন, কয়টা নাউন হইলো, নাউন প্লাস নাউন প্লাস নাউন, তিনটা নাউন হইলো, এটা কি অ্যাপোজিটিভ। আমি অ্যাপোজিটিভ বুঝালাম 3n দিয়ে, আমাদের বুঝাই মানে সুবিধার্থে অ্যাপোজিটিভ বুঝালাম আমি কি দিয়ে, 3n দিয়ে। সুতরাং কি বললাম, নাউন প্লাস নাউন প্লাস নাউন, হি রানস এ ড্যাশ কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, অলরেডি একটা নাউন ছিল। মোদ্দা কথা যখনই বলবে অ্যাপোজিটিভ আমরা আরো দুইটা নাউন অ্যাড করে দিব, তাহলে কিন্তু অলরেডি অ্যাপোজিটিভ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করি, নাউন 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 এই ফর্মুলা হবে অ্যাপোজিটিভের জন্য, যখনই বলবে অ্যাপোজিটিভ আমরা খেয়াল করব কি দেওয়া আছে, তারপর আমরা বাকি দুইটা নাউন বসায় দিব ওই অনুযায়ী, ঠিক আছে। আরেকটা एग्जांपल দিয়ে অ্যাপোজিটিভের আমি বুঝাইতেছি, সেটা হচ্ছে যে সাপোজ মোবাইল নাম্বার অথবা টি পট অথবা বাস স্টেশন সবগুলাই কিন্তু অ্যাপোজিটিভ, ঠিক আছে। মোবাইল নাম্বার, টি পট, বাস স্টেশন এগুলো কিন্তু একটা ক্যাটাগরির অ্যাপোজিটিভ, ক্যাটাগরি কিন্তু অনেকগুলো থাকে, এগুলো হচ্ছে এক ক্যাটাগরির অ্যাপোজিটিভ, মোবাইল নাম্বার, বাস স্টেশন, ঠিক আছে। হি ওয়েন্ট টু দা, কি বলে, অর্থাৎ বাস স্টেশন, মোবাইল নাম্বার, টি পট এগুলো অ্যাপোজিটিভ হবে কিন্তু তখনই যখন আশেপাশে আরেকটা নাউন থাকবে। কেন, কারণ এখানে কিন্তু আমি 3n দিয়েছি। ব্যাপারগুলো একটু কমপ্লিকেটেড লাগছে আমি বুঝতে পারছি, সমস্যা নাই, এই বিষয়ে আরেকটু ক্লারিফিকেশন আসবে, আগে আমরা সবগুলো বেসিক দেখায় দেই, ঠিক আছে। অ্যাপোজিটিভ নিয়ে আবার ক্লারিফিকেশন আসবে, কোনো সমস্যা নাই, জাস্ট বেসিকটা আমি বলে দিলাম। তারপর আমরা আসি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভে, আমরা কিসে আসবো, আমরা আসবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভে। আচ্ছা না, নাউন অ্যাডজেক্টিভ একটু পরে আসি, তার আগে আসি হচ্ছে ডিটারমাইনারে। ইউজ ডিটারমাইনার অ্যাজ
মডিফায়ার। সো ডিটারমাইনার কোনগুলা? ডিটারমাইনার হচ্ছে এ এন্ড দা, অর্থাৎ আর্টিকেল গুলাই হচ্ছে ডিটারমাইনার। তো যখনই আমাদেরকে বলবে যে ইউজ ডিটারমাইনার এজ মডিফায়ার, আমরা কি বুঝবো যে ডিটারমাইনার এজ মডিফায়ার মানে হচ্ছে এ এন্ড দা ইউজ করব, ঠিক আছে? সো আমরা যদি বলি হি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, কি বললাম? হি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, ইউজ এ ডিটারমাইনার। আমরা কি করব? হি রিডস ইন এ ইউনিভার্সিটি, হি রিডস ইন দি ইউনিভার্সিটি, সবগুলাই কিন্তু হবে। সুতরাং এটা অনেক ইজি, তো আমি এটা বেশি দেখাবো না, জাস্ট একটু খেয়াল করি। যখনই বলবে ডিটারমাইনার তখনই বুঝবো এ অথবা এন অথবা দা, বেসিক্যালি আর্টিকেল ইউজ করতে। হি রিডস ইন আ ইউনিভার্সিটি, হি রিডস ইন দি ইউনিভার্সিটি, প্লিজ পাস মি দি ব্যাগ, প্লিজ গো টু দ্যাট দি স্টেশন, সরি, সবগুলো হচ্ছে ডিটারমাইনার অর্থাৎ আর্টিকেল। সো যখনই আমাদেরকে বলবে যে ইউজ ডিটারমাইনার, আমরা বুঝে নিব আর্টিকেল ইউজ করব। আর্টিকেল মানে কি ভাইয়া? এ এন্ড দা। ক্ষেত্র বিশেষে কখন এ ইউজ করে, কখন এন ইউজ করে, কখন দি ইউজ করে, সবই কিন্তু আমরা মোটামুটি জানি। তো আমি ডিটারমাইনার আর বেশি দেখালাম না, কারণ এটা অনেক বেসিক একটা কনসেপ্ট। এখন আমরা নেক্সট পার্টে চলে যাই, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার, ডিটারমাইনার। ওকে, নাউন অ্যাডজেক্টিভ। আমাদের নেক্সট পার্ট হচ্ছে ইউজিং নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে নাউন অ্যাডজেক্টিভ, এইটা কেন হয়? এখন নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস নাউন, ঠিক আছে? অ্যাপোজিটিভের সময় কি বলছিলাম? নাউন প্লাস নাউন প্লাস নাউন বলছিলাম না? নাউন অ্যাডজেক্টিভের সময় কি বললাম? নাউন অ্যাডজেক্টিভের সময় বললাম হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস নাউন। এটাকে আমরা a প্লাস 2n দিয়ে শিখি যদি দরকার হয়, ঠিক আছে? যদি দরকার হয় a প্লাস 2n দিয়ে শিখবো, সমস্যা কি? a হচ্ছে অ্যাডজেক্টিভ, 2n হচ্ছে দুইটা নাউন। সুতরাং নাউন অ্যাডজেক্টিভ হবে তখনই যখন একটা অ্যাডজেক্টিভের পর দুইটা নাউন থাকবে। এখন থেকে আমরা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ থাকলে আমরা বুঝে নিব অ্যাডজেক্টিভ আছে, দুইটা নাউন বসবে, ওটাই হবে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু ডিফারেন্সটা অ্যাপোজিটিভের সাথে। অ্যাপোজিটিভ হচ্ছে তিনটা নাউন, আর নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্লাস দুইটা নাউন। নাউন অ্যাডজেক্টিভের উদাহরণ কি আর কিরকম হয় সেটা একটু দেখাই দিই, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বলি নাউন অ্যাডজেক্টিভের ধরনগুলা। সো নাউন অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে লিওনেল মেসি, আমরা মেসিকে সবাই চিনি, নাম মোটামুটি কম বেশি সবাই শুনেছি। সো লিওনেল মেসি is a dash in 21st century, লিওনেল মেসি is a dash in 21st century, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন যে লিওনেল মেসি is a dash in 21st century। সো আমরা এখন ক্রিকেট ফুটবল ফ্যান বেজের কথা ভুলে যাই, আমরা এখন জেনারেলি চিন্তা করি অ্যাজ আ পারসন, লিওনেল মেসি is a what in 21st century। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করব, তো ভাইয়া এখানে কি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আগে থেকে দেওয়া আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু বুঝতে হবে। লিওনেল মেসি ইজ এ ড্যাশ ইন 21st সেঞ্চুরি, এখানে কিন্তু কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভ দেওয়া নাই, মানে এই আশেপাশে। তো এখন কি করব? পুরাটা কিন্তু লিখতে হবে কি a প্লাস 2n। এখন a প্লাস 2n মানে কি? এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে গ্রেট ফুটবল প্লেয়ার, ঠিক আছে? আমরা লিখতে পারি হচ্ছে গ্রেট ফুটবল প্লেয়ার, ঠিক আছে? গ্রেট ফুটবল player. So Lionel Messi is a great football player in 21st century. Great হচ্ছে adjective, football হচ্ছে noun, player হচ্ছে noun. Adjective plus noun plus noun. A plus 2n. এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। সুতরাং যখনই দেখব ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ আ মডিফায়ার, তখনই আমরা বুঝে নিব a প্লাস 2n ফর্মুলা। এই যে a প্লাস 2n ফর্মুলা মনে রাখবো নাউন অ্যাডজেক্টিভ, আর অ্যাপোজিটিভের সময় মনে রাখবো হচ্ছে 3n ফর্মুলা। তো a প্লাস 2n হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, লিওনেল মেসি ইজ আ গ্রেট ফুটবল প্লেয়ার, অ্যাডজেক্টিভ নাউন নাউন, a প্লাস 2n ইন দ্য 21st সেঞ্চুরি। আমরা বলবো লিওনেল মেসি ইজ আ লেজেন্ডারি ফুটবল প্লেয়ার ইন দ্য 21st সেঞ্চুরি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস নাউন। আমরা বলবো ক্রিস্টিয়ানো রোনালদো ইজ আ লেজেন্ডারি ফুটবল প্লেয়ার ইন দ্য 21st সেঞ্চুরি। সব ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, a প্লাস 2n টা কিন্তু ফলো করলাম আমরা। এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে যে যখনই বলবে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তখন আমরা কি লিখবো। সো আই গেস মোটামুটি আমরা ইউজ আ নাউন অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো বুঝতে পারছি এবং কি হতে পারে এগুলো বুঝলাম। সো এখন আমরা যাই নেক্সট পার্টে। আচ্ছা, কম্পাউন্ড জাস্ট প্রিমডিফায়ার, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট যে কম্পাউন্ডগুলো ইউজ হয় কোন ক্ষেত্রে, এটা একটু আমরা দেখি যে ইউজিং কম্পাউন্ড। আমি কি বললাম? আমি বললাম হচ্ছে ইউজিং কম্পাউন্ড এস প্রিমডিফায়ার। এখন কম্পাউন্ড কি? এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। ইউজ এ কম্পাউন্ড ওয়ার্ড এস প্রিমডিফায়ার। এটা কোন ক্ষেত্রে হয় আমি একটু বলি। আচ্ছা, কম্পাউন্ড ওয়ার্ড কেমন? যেমন হচ্ছে হার্ড ওয়ার্কিং, যেমন কম্পাউন্ড ওয়ার্ড যেমন হচ্ছে হার্ড ওয়ার্কিং, ফার্স্ট ক্লাস, ব্যাক ডেটেড, আউট অফ অর্ডার, সবই কিন্তু কম্পাউন্ড। একটা এক্সাম্পল দিচ্ছি আমি জাস্ট বোঝার জন্য। হার্ড ওয়ার্কিং, তারপর হচ্ছে ব্যাক ডেটেড,
সবই কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড, এগুলো কিন্তু বুঝতে হবে। তারপর হচ্ছে সিক্স প্যাক, আমরা বলি না যে হি হ্যাজ আ সিক্স প্যাক, এই যে এটাও কিন্তু একটা কম্পাউন্ড ওয়ার্ড। হার্ড ওয়ার্কিং, ব্যাক ডেটেড, সিক্স প্যাক, তারপর হচ্ছে ওল্ড ফ্যাশন, আউট অফ অর্ডার, সবই কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড। এটা আমি বুঝাচ্ছি কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অনেকে কিন্তু এই ক্ষেত্রে অনেক ডাউট ক্রিয়েট করি যে কম্পাউন্ড ইউজ করলে কি বুঝবো। কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো সবসময় এরকম প্যাকেজে থাকে। এগুলো কিন্তু একটু শিখতে হবে আমাদের যে ভাই কম্পাউন্ড গুলো কি কি। হার্ড ওয়ার্কিং, সিক্স প্যাক, ব্যাক ডেটেড, ওল্ড ফ্যাশন। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো যদি আমি বলি যে, যদি আমি এটা বলি হি ইজ আ ড্যাশ ইন্ডিভিজুয়াল, এই যে ব্যাস আর কিছু না, খালি বলছে ইউজ আ কম্পাউন্ড, কিছু বলে নাই, বলছে ইউজ আ কম্পাউন্ড এস প্রিমোডিফায়ার। আমি কি বুঝলাম এখানে কি করব, ওয়েল ডিটারমাইন্ড ইন্ডিভিজুয়াল হতে পারে, হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল হতে পারে। দেখি আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিই এখানে কি কি হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কম্পাউন্ড এস প্রিমোডিফায়ার। আমরা কিন্তু এখানে কমেন্ট সেকশনে জানাবো যে হি ইজ আ ড্যাশ ইন্ডিভিজুয়াল, এখানে কি কি হতে পারে। সো আমি যেটা বলছিলাম এটা হচ্ছে হি ইজ আ ড্যাশ ইন্ডিভিজুয়াল। এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে হি ইজ আ ওয়েল ডিটারমাইন্ড ইন্ডিভিজুয়াল, হি ইজ আ হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল। এরকম অনেকগুলো কেসই কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে, যে হি ইজ আ হোয়াট ইন্ডিভিজুয়াল, হি ইজ আ ওয়েল ডিটারমাইন্ড ইন্ডিভিজুয়াল, হি ইজ আ হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আবার লিখতে পারি যে শি ইজ আ ব্যাকডেটেড উইমেন, হি ইজ আ ব্যাকডেটেড গাই, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লেখা যায়। সুতরাং এখানে আমাদের লিবার্টি কিন্তু অনেক। সো আমার বিশ্বাস যে কম্পাউন্ডের কেসটা আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা নেক্সট পার্টে যাচ্ছি। সো আই গেস কম্পাউন্ড গুলো আমরা বুঝবো যে এখানে অনেক রকম অপশন থাকবে আমাদের, ঠিক আছে, কারণ কম্পাউন্ড কিন্তু অভাব নাই, হাজার হাজার কম্পাউন্ডের ওয়ার্ড থাকে। সো আই গেস আমরা এইখানে ঝামেলায় পড়বো না। আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ মডিফায়ার। এখন প্রশ্ন ডেমনস্ট্রেটিভ কি, তাই তো আমরা কিন্তু মোটামুটি কম বেশি সবাই পড়লাম। ডেমনস্ট্রেটিভ কি, দিস, দ্যাট, দিস, দোজ, সবই কি, সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ, অর্থাৎ ইঙ্গিত করে বোঝানো হয় যেগুলো কোথায়। টু ডেমনস্ট্রেট সামথিং, দিস, দ্যাট, দিস, দোজ। যদি আমি বলি যে টেক ড্যাশ বুক, সাপোজ আমি যদি বলি যে টেক ড্যাশ বুক, পরে আমি বললাম ইউজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাজ মডিফায়ার, কি বললাম, টেক ড্যাশ বুক, তারপর কি বললাম, ইউজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাজ আ মডিফায়ার। সো এখানে কি হতে পারে, টেক দিস বুক, এখানে কি হতে পারে, টেক দ্যাট বুক হতে পারে। এখানে যদি বুকস হইতো টেক দোজ বুকস, টেক দিস বুকস, সবই কিন্তু হয়। এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। সো আমার বিশ্বাস যে ডেমনস্ট্রেটিভ গুলো আমরা মনে রাখবো, দিস, দ্যাট, দিস, দোজ, সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। বিভিন্ন রকম সিচুয়েশন ভেদে আমরা বিভিন্ন রকম ডেমনস্ট্রেটিভ কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। সো আমরা মোটামুটি হচ্ছে ক্লাসের শেষে, খুব বেশি টপিক আলোচনা করা বাকি নাই। এখন আলোচনা করব হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এইখানে অনেক কনফিউশন ক্রিয়েট হয়, প্রিপজিশনাল ফ্রেজ আবার কি, তাই তো। আচ্ছা, প্রিপজিশনাল ফ্রেজ আমি বলি, যখনই বলবে ফ্রেজ তখনই বুঝবো যে দুইটা তিনটা ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারবো, আর মাল্টিপল ওয়ার্ডস। ফ্রেজ যখনই লিখবে কোনো কিছু ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা সামথিং ফ্রেজ, তখনই বুঝবো হচ্ছে ওইটা থাকবে প্লাস আরো কয়েকটা অ্যাডিশনাল ওয়ার্ড থাকবে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি, পাস্ট পার্টিসিপল থাকবে, আরো কয়েকটা অ্যাডিশনাল ওয়ার্ড থাকবে। সুতরাং ফ্রেজ মানে হচ্ছে ওইটা থাকবে প্লাস কয়েকটা ওয়ার্ড থাকবে। এক্সাম্পল কি এখনই দেখাচ্ছি। আচ্ছা, সো আমি বলছিলাম হচ্ছে এখানে কি প্রিপজিশনাল ফ্রেজ, তাই তো। আচ্ছা, সো প্রিপজিশনাল ফ্রেজের এক্সাম্পল কি, সাপোজ আমরা যদি বলি যে সাপোজ এই যে এইটা, দ্য বুক ইজ ড্যাশ, আমি বললাম প্রিপজিশনাল ফ্রেজ। সাপোজ আমি বললাম কি প্রিপজিশনাল ফ্রেজ। এখন এখানে প্রিপজিশনাল ফ্রেজ কি, দ্য বুক ইজ ড্যাশ, কিছু লিখি নাই, জাস্ট একদম বেসিকটা বুঝাচ্ছি, দ্য বুক ইজ ড্যাশ। এখন কি লিখবো, প্রিপজিশনাল ফ্রেজ কি, একটা প্রিপজিশন লিখবো, সাপোজ ইন, দ্য বুক ইজ ইন, তারপর একটা ফ্রেজ লিখতে হবে, মানে কি একটা ওয়ার্ড লিখতে হবে। আমি লিখলাম দ্য বুক ইজ ইন দ্য ড্রয়ার, ঠিক আছে। আমি কি লিখলাম, দ্য বুক ইজ ইন দ্য ড্রয়ার, তার মানে কি একটা প্রিপজিশন প্লাস কয়েকটা এক্সট্রা ওয়ার্ডস।
এই হইতেছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? একটা প্রিপোজিশন প্লাস কয়েকটা এক্সট্রা ওয়ার্ড লিখলেই কিন্তু আমরা মোটামুটি প্রিপোজিশনাল ফ্রেজের ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমি আসি হচ্ছে ওই যে অ্যাপোজিটিভ নিয়ে কিছু কথা ছিল, সব তো ভাইয়া বললেন না, বা অ্যাপোজিটিভ তো আনক্লিয়ার থেকে গেল, ভাইয়া বুঝলাম না তো। আচ্ছা, ক্লিয়ার করি। অ্যাপোজিটিভের ক্যাটাগরি কিন্তু অনেক, ঠিক আছে? অ্যাপোজিটিভ নিয়ে আবারও বলতেছি কারণ মোটামুটি সবগুলা কনসেপ্ট আলোচনা করলাম, এখন অ্যাপোজিটিভ নিয়ে একটু আলোচনা আরো বেশি করতে হবে কারণ এইটা কিন্তু একটু ক্রিটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে? অ্যাপোজিটিভ, এখন এই জিনিসটা আসলে কি আমি বিভিন্ন রকম এক্সাম্পল দেখাই। আমি যদি বলি যে মিস্টার মিস্টার আসলাম, ঠিক আছে, প্রিন্সিপাল মিস্টার আসলাম প্রিন্সিপাল অফ সাপোজ হচ্ছে সাপোজ প্রিন্সিপাল অফ এক্স স্কুল কেম, ঠিক আছে? এখন আমি কি করলাম, মিস্টার আসলাম প্রিন্সিপাল অফ এক্স স্কুল, এই যে অ্যাপোজিটিভ হচ্ছে সামথিং দ্যাট প্রোভাইডস ইউ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন, এগুলোও কিন্তু অ্যাপোজিটিভ। আমি জানি একটু আগে অনেকে কনফিউজ হয়ে গেছে যে ভাইয়া অ্যাপোজিটিভ কি দেখাইলেন, এগুলো তো মিলে না। এই যে এটাও কিন্তু অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভের ক্যাটাগরি অনেক থাকে, ওই জন্য আমি বললাম এটা হচ্ছে বেসিক ক্যাটাগরি, এইটাই অ্যাকচুয়ালি, ওইটা না। মিস্টার আসলাম ড্যাশ কেম হিয়ার, যদি আমি এইটা বলি প্রিন্সিপাল অফ এক্স স্কুল, এখানে কি প্রিন্সিপাল অফ এক্স স্কুল কাইন্ড অফ কিন্তু উনার একটা উপাধি টাইপের, অথবা কিন্তু উনার একটা ডেজিগনেশন টাইপের বুঝাচ্ছে, অথবা কিন্তু উনার একটা কি উনি কোথায় আছেন এগুলো বুঝাচ্ছে। মিস্টার আসলাম প্রিন্সিপাল অফ এক্স স্কুল, মিস্টার বেন প্রিন্সিপাল অফ এক্স কোম্পানি, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম এই যে এই পার্টগুলা, এইটুকু কিন্তু অ্যাপোজিটিভ, ঠিক আছে? যে এই যে ওর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন প্রদান করছে একটা পার্ট, এইটা কিন্তু অ্যাপোজিটিভ। এটা হচ্ছে একটা টাইপের অ্যাপোজিটিভ, ঠিক আছে? প্রিন্সিপাল অফ অমুক স্কুল, তারপর হচ্ছে সিইও অফ অমুক কোম্পানি অফ অমুক মাল্টিন্যাশনাল, এটা গেল এক টাইপের। আরেকটা কি, আরেকটা হচ্ছে উই ইনভাইটেড মিস্টার হক, যদি আমি বলি যে উই ইনভাইটেড, তারপর কি বললাম মিস্টার হক, তারপর হচ্ছে ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ, এখন কি হবে, এখন সাপোজ এইখানে হতে পারে আ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ, ঠিক আছে? আ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ, সুতরাং এইটুকু কিন্তু অ্যাপোজিটিভ হয়ে গেছে। এখানে কিন্তু কনফিউজ হলে চলবে না, পরীক্ষায় এমনই আসবে ইউজ অ্যাপোজিটিভ আর কিচ্ছু বলে নাই, খালি বলছে ইউজ অ্যাপোজিটিভ আর কিচ্ছু বলে নাই আমাদেরকে। তো আমরা উই ইনভাইটেড মিস্টার হক ড্যাশ কি লিখবো, আমরা কিছু বুঝতেছি না, আমরা দিশাহারা হয়ে গেছি। অ্যাপোজিটিভ লিখতে হবে, মনে রাখবো, যদি ওইটা ওই ক্যাটাগরি তো মিনিমাম, এটাই তো মেইন ক্যাটাগরি, আবারও বললাম। সো কি লিখবো, কয়েকটা ওয়ার্ড যেটা উনাকে এক্সপ্লেইন করে। উই ইনভাইটেড মিস্টার হক আ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ, উই ইনভাইটেড হিম আ গ্রেট পোয়েট অফ আওয়ার কান্ট্রি, আ গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আ গ্রেট ন্যাশনালিস্ট, এরকম বিভিন্ন রকম এই যে এক্সট্রা ইনফরমেশন বা ডেজিগনেশন, এটাই কিন্তু কি অ্যাপোজিটিভটা, এটা কিন্তু বেসিক অ্যাপোজিটিভ যেটা আমরা বলছিলাম, ওইটা ছিল আরেকটা ক্যাটাগরি। সো মেইনলি অ্যাপোজিটিভ মানে আমরা এইটা বুঝবো। আই এম সরি, একটু আগে আমি ওইটা দেখানোর জন্য অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, আমি ওটার জন্য দুঃখিত। বাট বেসিক্যালি অ্যাপোজিটিভ বলতে আমরা এটা শিখবো যে কি আমরা উনার সম্পর্কে কিছু অ্যাডিশনাল তথ্য বলে দিব। এ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ, আ গ্রেট পোয়েট অফ দিস কান্ট্রি, সিইও অফ দ্যাট কোম্পানি, বিভিন্ন রকম এই যে টাইটেলগুলা, এক কথা টাইটেল যেগুলা, এগুলাই কিন্তু অ্যাপোজিটিভ, ঠিক আছে? সো আই গেস যে অ্যাপোজিটিভের যে বেসিক কনসেপ্ট এটা মোটামুটি আমরা এখন বুঝছি, একটু আগে হতে পারে অনেকের আনক্লিয়ার ছিল, বাট এতক্ষণে বুঝে যাওয়ার কথা। এখন অ্যাপোজিটিভ কিন্তু অনেক রকমের হতে পারে, আমরা অনেক কনফিউশনে আছি এখানে। যেমন আমি যদি বলি আই হ্যাভ রেড নজরুল, সাপোজ এখানে কিন্তু আই হ্যাভ রেড নজরুল মানে কি নজরুলের লেখা পড়েছি, ঠিক আছে? আই হ্যাভ রেড নজরুল, তারপর হচ্ছে ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ, এখন কি হবে, আই হ্যাভ রেড নজরুল ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ, এখন কিন্তু একটু অন্যরকম হবে, এটা হচ্ছে পজিটিভ ইন অ্যাপোজিটিভ, কি হবে এখানে হচ্ছে পজিটিভ ইন অ্যাপোজিটিভ। আমাদের এইটার অনেক ক্যাটাগরি আছে, অ্যাপোজিটিভের অনেক ক্যাটাগরি আছে, আমরা কিন্তু এটা শিখতে হবে আমাদেরকে যে আই হ্যাভ রেড নজরুল, এখন কি হবে, আমি বললাম কি পজিটিভ অ্যাজ অ্যাপোজিটিভ, আমি বললাম হচ্ছে পজিটিভ অ্যাজ অ্যাপোজিটিভ, সুতরাং এখানে হবে হচ্ছে সাপোজ দি পোয়েটস ওয়ার্ড, কি হবে আই হ্যাভ রেড নজরুল, তারপর হচ্ছে দি পোয়েটস ওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ আমরা অ্যাপোজিটিভ লিখলাম ইন পজিশন। এখন আমার প্রশ্ন, এইটা নজরুল মানে কি, এটা হচ্ছে নজরুল রচনা বলি, এইটা কিন্তু নজরুলের নাম বুঝাচ্ছে না, মানে ওই ক্ষেত্রে বুঝাচ্ছে না, এটা বলছে নজরুল রচনাবলী পড়েছি এরকম কিছু একটা বুঝাচ্ছে, বা কোনো বই বা কোনো পাবলিকেশন পড়েছি, ওই জন্যই কিন্তু আমরা দি পোয়েটস ওয়ার্ক লিখলাম, ঠিক আছে? তারপর হচ্ছে দি আর্কিটেক্টস ওয়ার্ক, এরকম, ঠিক আছে? I have visited suppose that minar, that architect's work, এইভাবেই কিন্তু আমরা এই যে এই পার্টটুকু দি পোয়েটস ওয়ার্ক, এটাই কিন্তু কি অ্যাপোজিটিভ ইন পজিশন, অর্থাৎ পজিটিভ অ্যাপোজিটিভ ইউজ করা হয় হচ্ছে এই ক্ষেত্রে। সুতরাং আমরা কিন্তু এখন মোটামুটি বুঝলাম যে এখানে নজরুল মানে কি ওনার নাম বুঝিয়েছে, অবশ্যই না,
উনার রচনাবলী বুঝিয়েছে, উনার লেখা বুঝিয়েছে। এই গেল হচ্ছে অ্যাপোজিটিভের মোটামুটি বেসিক। সো আই গেস এখন আমরা মোটামুটি বুঝে গেছি যে কয় টাইপের হতে পারে, কি হতে পারে। এখন আমরা একটা কোয়েশ্চেন করে নেই, তাহলে এই ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2016। এটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2016। এটা সলভ করে আজকে আমাদের মোটামুটি ক্লাসটা শেষ হবে। আমার বিশ্বাস যে আমরা মোটামুটি ব্যাপারগুলো বুঝতে পারছি। ঢাকা বোর্ড 2016 করার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে শেষ। তো আমরা এটা লিখি। ঢাকা বোর্ড 2016 এর প্রশ্নের সলিউশন, ঠিক আছে। আজকে মডিফায়ারে কি শিখলাম এটা এখনই আমরা বুঝবো। আমি প্রশ্নটা দুই ভাগে ভাগ করলাম কারণ আমাদের এই যে বোর্ড লেংথ, সো আমি দুই ভাগে প্রশ্নটা লিখবো। আমি এখন শুরুতে উত্তর বলবো না, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোর্ড প্রশ্ন। সো আমার এই যে ক্লাসের শেষে আমি বোর্ড প্রশ্ন করাচ্ছি, উত্তর আমরা কমেন্ট সেকশনে জানাবো। আমি শেষে বলবো যে উত্তরগুলো হয়েছে নাকি হয় নাই। তো শুরু করি। ফার্স্টে রবীন্দ্রনাথ ঠাকুর was the most dash poet of Bengali literature. এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016, ঠিক আছে। আমাদের কিন্তু প্র্যাকটিসও হয়ে গেল। আমরা যারা যারা এই যে এখনো মডিফায়ার নিয়ে ডাউটে, এই যে এখন এখানে কি লিখবো, তাই তো। এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে। এই যে লিখে দিলাম প্রি মডিফাই নাউন। রবীন্দ্রনাথ ঠাকুর was the most dash poet of Bengali literature. Poet of B-Lit, ঠিক আছে। আমি পুরোটা লিখলাম না, বেসিক বুঝে নিব। রবীন্দ্রনাথ ঠাকুর was the most dash poet of B-Lit, এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন কি হয় আমরা নিজে নিজে ভেবে এখন উত্তর দিব। আচ্ছা, তারপর এটা হচ্ছে he was born in a dash family. He was born in a dash family in জোড়াসাঁকো। সো এই যে এটা কি, এটা হচ্ছে প্রি মডিফাই, আবার প্রি মডিফাই। সো প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর was the most dash poet of Bengali literature। এরপর হচ্ছে he was born in a dash family, এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। এটা হচ্ছে কি প্রি মডিফাই দ্য নাউন, এটাও কি প্রি মডিফাই দ্য নাউন। দুইটা আমরা উত্তর দিয়ে দিব, তারপর দেখবো যে উত্তরগুলো মিলছে কি মিলছে না। রবীন্দ্রনাথ ঠাকুর was the most dash poet of Bengali literature. He was born in a dash family in জোড়াসাঁকো। আচ্ছা, এখন দেখি কমেন্ট সেকশনে আমরা কি কি লিখি, তারপর আমি নেক্সট পার্টে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ সালসাবিল সিলভি কমেন্ট করেছে, এটা হচ্ছে প্রমিনেন্ট রেসপেক্টেড। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এটা আমরা সলভ করছি হচ্ছে ঢাকা বোর্ড 2016। কি সলভ করতেছি, ঢাকা বোর্ড 2016, ঠিক আছে। সো রবীন্দ্রনাথ ঠাকুর was the most dash poet of Bengali literature. He was born in a dash family in জোড়াসাঁকো। ফার্স্ট অফ অল প্রথম পার্ট সলভ করি। ড্যাশ was the most dash poet, উনি কি পোয়েট ছিল, উনি কিন্তু অত্যন্ত প্রখ্যাত এবং বিখ্যাত একজন কবি ছিলেন। সুতরাং আমরা কিন্তু এখানে ফেমাস লিখতে পারি, আমরা এখানে পপুলার লিখতে পারি, আমরা এখানে রিনাউন লিখতে পারি। এরকম আরো অনেক রকমের এক্সাম্পল থাকবে, অনেক রকমের অপশন থাকবে। ফেমাস অথবা পপুলার, রিনাউন সবগুলোই কিন্তু হয়, কারণ তিনি ছিলেন অত্যন্ত বিখ্যাত। was the most famous popular renowned poet of Bengali literature, ঠিক আছে। এরপর he was born in a dash family in জোড়াসাঁকো। He was born in a dash family in জোড়াসাঁকো। এখন প্রশ্ন যে ভাইয়া এটা কি হবে, he was born in a dash family, what type of family। এখন আমরা মনে করে দেখি উনি জোড়াসাঁকো ঠাকুর পরিবার কেমন পরিবার ছিল, সম্ভ্রান্ত পরিবার। কেমন পরিবার ছিল, দাপটশালী পরিবার। আমাদের কবি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন সে কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত এবং অত্যন্ত দাপটশালী ছিল। সুতরাং এখানে কি হবে, এটা হবে ইনফ্লুয়েন্সিয়াল, অথবা এটা কি হবে, এটা হবে হচ্ছে প্রেস্টিজিয়াস। আমি দেখতে পাচ্ছি উমা সালসাবিল সিলভি কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি আরো অনুরোধ করবো আমরা অন্য যারা দেখছি আমরা সবাই এখানে কমেন্ট করে থাকার চেষ্টা করবো আমাদের সাথে। হি ওয়াজ বর্ন ইন আ ড্যাশ ফ্যামিলি ইন জোড়াসাঁকো, এখানে কি হবে, ইনফ্লুয়েন্সিয়াল, প্রেস্টিজিয়াস, বিখ্যাত পরিবার, প্রখ্যাত পরিবার, ঠিক আছে, স্বনামধন্য পরিবার, দাপটশালী পরিবার, সবগুলোই কিন্তু হয়। সুতরাং এই হচ্ছে গেল আমাদের এই ঢাকা বোর্ড 2016 এর মডিফায়ার যে পার্টটা ছিল এইচএসসির জন্য, সেই পার্টটা হচ্ছে গেল। এখন আমরা যাব হচ্ছে নেক্সট পার্টে, অর্থাৎ এই প্রশ্নের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্ট আই গেস বুঝে গেলাম, এখন সেকেন্ড পার্টে যাই। হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ। He went to school dash, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রি মডিফাই, সরি, he went to school হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব।
এটা হচ্ছে পোস্ট মডিফাই ভার্ব। এটা কি? এটা হচ্ছে পোস্ট মডিফাই ভার্ব। সো হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ, এরপর হচ্ছে হি রোট হিজ ফার্স্ট ভার্স, হি রোট হিজ ফার্স্ট ভার্স। আচ্ছা সরি, এটা আমি লিখে দিছি at 8, এটা তো লিখে দিলাম, সমস্যা নেই। at 17 অর্থাৎ at the age of 17 he went to London ড্যাশ, তারপর হচ্ছে স্কুল দেয়ার। এখন এখানে কি হবে? এটা হচ্ছে বলছে ইনফিনিটিভ ইউজ করতে। কি বলছে এখানে? বলছে হচ্ছে ইনফিনিটিভ ইউজ করতে, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ ইনফিনিটিভ। কি বললাম? এখানে হচ্ছে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখন শুরুতে বলছে পোস্ট মডিফাই দা ভার্ব। নরমালি যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব, তার মানে কি? ভার্বকে পোস্ট মডিফাই মানে মডিফাই করবে কে? ভার্বকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। তো এই ভার্বকে মডিফাই করলে কি হয়? রবীন্দ্রনাথ ঠাকুর কি খুব মানে রুটিনলি ক্লাস করতেন? উনি কিন্তু ক্লাসে এত রেগুলার ছিলেন না, উনি ছিলেন হচ্ছে ইরেগুলার। উনি ছিলেন ক্লাসের ক্ষেত্রে কেয়ারলেস। উনি কিন্তু ফর্মাল এডুকেশন অর্থাৎ এইভাবে কিন্তু উনি ভ্যালু করতেন না। সুতরাং এটা ইরেগুলারলি অথবা কিন্তু হতে পারে কেয়ারলেসলি। যেমন এটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা যাই লিখি কি থাকবে? এলওয়াই বা যাই হোক, এটা হচ্ছে অ্যাডভার্ব হতে হবে। এটা হচ্ছে বেসিক। কি হতে হবে? এটা হচ্ছে অ্যাডভার্ব হতে হবে। তারপর হি রোট হিজ ফার্স্ট ভার্স এট দ্য এজ অফ 8, এটা লিখলাম। at 17 he went to London dash school, বলছে ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই ভার্ব। আচ্ছা ইনফিনিটিভ কি? এখানে কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। লন্ডন স্কুলে কি করতে গেছে? টু স্টাডি ইন স্কুল। যদি স্টাডি লিখি তাহলে কিন্তু ইন লিখতে হবে। এটা সঠিক উত্তর, এইটা সঠিক উত্তর। টু স্টাডি ইন এটাও একটা উত্তর। তারপর হচ্ছে টু অ্যাটেন্ড। যদি আমরা এত কিছু না লিখে শুধু বলি যে ভাইয়া টু স্টাডি ইন লিখবো না, আমি লিখবো টু অ্যাটেন্ড, তাও কিন্তু হবে। হি ওয়েন্ট টু লন্ডন টু অ্যাটেন্ড বা টু স্টাডি ইন স্কুল দেয়ার। সো এই হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি বেসিকটা চলে গেল যে কিভাবে আমরা লিখলাম পোস্ট মডিফাই দ্য ভার্ব। লিখলাম আমরা অ্যাডভার্ব, হতে পারে এলওয়াই, নাও হতে পারে এলওয়াই। পরে আমরা লিখলাম হচ্ছে at 17 he went to London ড্যাশ, বলছিলাম ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে। ইনফিনিটিভ কি? টু প্লাস বেস ফর্ম, টু স্টাডি অথবা টু স্টাডি ইন সরি অথবা টু অ্যাটেন্ড। দুটাই কিন্তু সঠিক উত্তর। এই ক্ষেত্রে আরো উত্তর হতে পারে, এগুলো আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিব যে আমাদের মাথায় আরো কি কি আসছিল এটা বলার সময়। এরপর লাস্ট পার্ট, এটা হচ্ছে he was put up in a lodging house under care of dash trainer. He was put up in a lodging house under care of a dash trainer. কি লিখলাম? He was put up in a lodging house under care of a dash trainer. এখন ড্যাশ ট্রেনার, এখন এখানে কি বললাম? এখানে বললাম হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। অনেক ইজি দিলাম হচ্ছে প্রি মডিফাই নাউন। কি দিলাম? প্রি মডিফাই নাউন। আচ্ছা, সো হি ওয়াজ পুট আপ ইন আ ড্যাশ হাউস আন্ডার দ্য কেয়ার অফ আ ড্যাশ টিচার। এখন কি হবে? প্রি মডিফাই দ্য নাউন কখন হয়? প্রি মডিফাই দ্য নাউন তখনই হবে যখন আমরা একটা অ্যাডজেক্টিভ লিখবো। সো প্রি মডিফাই দ্য নাউন, এখানে কি লিখবো? এখানে আমরা অ্যাডজেক্টিভ লিখবো। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ কি হতে পারে? এখানে অ্যাডজেক্টিভ হতে পারে নলেজেবল। ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ হতে পারে স্কিলড। এখানে কিন্তু অনেক টাইপেরই অ্যাডজেক্টিভ আমরা এখানে ইউজ করতে পারি। এখানে অ্যাডজেক্টিভ লিখতে পারি আমরা ওয়াইজ। এখানে অ্যাডজেক্টিভ লিখতে পারি আমরা প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে অত্যন্ত বিচক্ষণ। প্রুডেন্ট এটা একটা নতুন ওয়ার্ড, PRUDENT, প্রুডেন্ট। আন্ডার দ্য কেয়ার অফ আ প্রুডেন্ট টিচার, আন্ডার দ্য কেয়ার অফ আ ওয়াইজ টিচার। ঠিক আছে, সবগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। ওয়াইজ, প্রুডেন্ট, নলেজেবল সবই কিন্তু ইউজ করা যায়। সো এই হচ্ছে গেল আমাদের ঢাকা বোর্ড 2016 এর মডিফায়ার। তো আমার বিশ্বাস যে মডিফায়ার সংক্রান্ত যেই প্রবলেমগুলো ছিল ওগুলো আমরা বেসিকগুলো বুঝতে পারছি। হয়তো এই চ্যাপ্টারে বা এই ক্লাসে অনেক কিছু হয়তো আলোচনা করা যায়নি বা অনেক ডেপথে যাওয়া হয়নি। সেই কনফিউশনগুলো যদি আমাদের থাকে আমরা কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিব। ইনস্ট্যান্ট স্কুলের মেইন পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবো, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। এবং আমি আবারও বলতে চাই যে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মতো বিভিন্ন রকম অ্যাসপেক্ট টার্গেট করছে, অ্যাডমিশন থেকে শুরু করে ডিফেন্স, অনলাইন ফ্রি ক্লাস থেকে শুরু করে আমাদের হচ্ছে মেসেজের মাধ্যমে সলিউশন পাঠানো, এত মাল্টিফেরিয়াস কিন্তু আমরা আগে কখনো বাংলাদেশে কিন্তু দেখিনি। এবং এটা কিন্তু আমাদের সকলের জন্যই হচ্ছে উন্মুক্ত। এবং এর পাশাপাশি আমি বলতে চাই ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আসছে ইনস্ট্যান্ট স্কুল পাবলিক স্পিকিং ক্লাব, যেখানে আমরা হচ্ছে কি শিখাই? পাবলিক স্পিকিং শিখাই, যেখানে আমরা কথা বলা শিখি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, সেশনের মাধ্যমে। এখানে কিন্তু কেউ কাউকে ওভাবে জাজ করছি না, সবাই কিন্তু শিখতে সাহায্য করছি। এই জন্য আমি অনুরোধ করব সবাই একবার ইনস্ট্যান্ট স্কুল পাবলিক স্পিকিং ক্লাবটা
দেখবো এবং ইনস্ট্যান্ট স্কুল পাবলিক স্পিকিং কম্পিটিশন যেটা একটা অনলাইন আসছে, এটাও আমরা সবাই একবার দেখে নিতে পারি, যাচাই করতে পারি আমাদের অনলাইন পাবলিক স্পিকিং স্কিলস, অথবা কিন্তু আমরা একবার হলো পার্টিসিপেট করে কিন্তু আমরা এই যে পাবলিক স্পিকিং এর জগৎ সেখানে পা রাখে আমাদের সাথে এই যাত্রায় কিন্তু আমরা সামিল হতে পারি। তো আমার আবারও অনুরোধ থাকবে এই ক্লাস সম্পর্কে যেই সব প্রবলেম বা কনফিউশন আছে কমেন্টের মাধ্যমে আমরা জানাবো, আমরা ইনস্ট্যান্ট স্কুলের সাথে যোগাযোগ করব এবং সর্বদা পাশে থাকবো আলোর সাথে, এবং আমরা সর্বদা থাকবো আলোর পথে, শিক্ষার পথে, এবং আমরা একে অপরকে সাহায্য করার মাধ্যমে কিন্তু আরো উন্নত একটি বাংলাদেশ গড়ে এগিয়ে নিয়ে যাব। ইনস্ট্যান্ট স্কুলের সাথে আমরা সবাই থাকবো, শিক্ষার আলো ছড়িয়ে দিই দেশের প্রত্যেকটি কোণে। সবাইকে আসসালামু আলাইকুম।